এই মুহূর্তে নজর রাখবো, আপনারা জানেন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। 10ই জুলাই হচ্ছে, 13ই জুলাই তার ফল ঘোষণা, এবং তার আগেই একেবারে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবে তা নিয়ে অনেক জলখোলা হয়েছে। কিন্তু অবশেষে সেই একই নাম, তার ওপরেই ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণ কল্যাণী তিনিই হচ্ছেন বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী, তৃণমূলের বাজি। কিন্তু এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাসকে আমাদের সঙ্গে ট্রাইব টিভি বাংলায়। সন্দীপবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমি রয়েছি অঞ্জন আপনার সঙ্গে। প্রথমেই যে জিনিসটা জানার চেষ্টা করব আপনার থেকে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সব সময় দেখা গিয়েছে তৃণমূলের ঝুলি শূন্য। এবার কি সেই ইতিহাস চেঞ্জ হবে, পরিবর্তন হবে, কি মনে হচ্ছে? সেটা হয়তো পরিবর্তন হবে। নতুন করে আমরা দেখতে পাবো যে তৃণমূলের প্রতিনিধি বিধানসভায় যাচ্ছে আমাদের কথা বলবার জন্য। একেবারে সন্দীপবাবু, আরও যেটা দেখা গিয়েছিল এবার লোকসভা ভোট, আচ্ছা লোকসভা ভোট ইতিমধ্যেই পেরিয়েছে, 4 জুন ফল প্রকাশ হয়েছে। হতাশ হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে শুরু করে আপনারাও হয়তো। কিন্তু প্রশ্ন হচ্ছে, লোকসভা ভোটে 47,000-এর একটা গ্যাপ ছিল, এই ভরাটটা কি করে করবেন? মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দলের কথাকে প্রতিষ্ঠিত করতে হবে। ম্যাডাম চিফ মিনিস্টারের নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন ঘটছে সেই কথাগুলো আমাদের দুয়ারে দুয়ারে আরও ভালো করে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথাগুলোকে দুয়ারে দুয়ারে প্রতিষ্ঠিত করতে হবে। মহিলাদের উপর বেশি নির্ভরতা আমাদের রাখতে হবে, কারণ 50% মহিলা ভোটার আছে। সেক্ষেত্রে মহিলারা যে আমাদের ম্যাডাম চিফ মিনিস্টারের নেতৃত্বে বিশেষ সান্নিধ্য লাভ করছেন সেই কথাগুলো আমাদের মহিলাদেরকে বোঝাতে হবে। এবং আমাদের আজকে রায়গঞ্জে শান্তির রায়গঞ্জে পরিণত হয়েছে সেই কথাগুলো আমাদের বোঝানো দরকার, যে এই রায়গঞ্জ একদিন অশান্তির রায়গঞ্জ ছিল, সেই রায়গঞ্জকে সুন্দর রায়গঞ্জে পরিণত করেছেন কে? তার নাম মা মাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের তৃণমূল কংগ্রেস দল যেভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সেই কথাগুলোকে মানুষের দুয়ারে আমাদের প্রতিষ্ঠিত করা দরকার। দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে গ্রামে শহরে নগরে আমাদের এটা বোঝাতে হবে যে আমরা মানুষের জন্য যে কাজ করে চলেছি অবিরাম, রাত দিন 24 ঘন্টা আমরা যে পরিষেবা দিয়ে চলেছি সেই কথাগুলোকে আমাদের মানুষের দুয়ারে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোভিড-19 সিচুয়েশনে, শতাব্দীর সেরা বন্যায় এবং অন্যান্য সময়, অন্যান্য মহামারীর সময়, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমরা যেভাবে কাজ করে চলেছি, রায়গঞ্জ পৌরসভা, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি, রায়গঞ্জের পঞ্চায়েতগুলো, সেই কথাগুলোকেও আমাদের মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু সন্দীপবাবু, আরেকটা জিনিস যেটা জানার চেষ্টা করব, আপনি বলছেন যে দুয়ারে দুয়ারে পৌঁছতে হবে। লোকসভা ভোট সামনেই গিয়েছে এবং লোকসভা ভোটে বিশেষ করে রায়গঞ্জ পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে, এবং সেখানে দাঁড়িয়ে তার চেয়ারম্যান আপনি খোদ নিজেই সেই পৌরসভা এলাকায় বিজেপি প্রায় 21,000 ভোটে লিড পেয়েছে। সেই ক্ষেত্রে বিজেপির তেমন কোনো সংগঠন নেই, কেন এই ফলাফল হলো? এবং তখন কি পর্যায়ক্রমিকভাবে এগুলোকে দেখা হয়নি? আপনি দেখবেন, দেখা হলেও মানুষকে ঠেকানো যায়নি। আপনারা জানেন কি না জানি না যে 16 তারিখে রায়গঞ্জে নরেন্দ্র দামোদর দাস মোদী শহরে এসেছিল। তারপরে আমাদের দলের পক্ষ থেকে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না যে নরেন্দ্র দামোদর দাস মোদী যাওয়ার পর আমরা কিভাবে মানুষকে ঠেকাবো বিজেপিকে ভোট দেওয়ার হাত থেকে, এটা আপনাদের বুঝতে হবে। তাছাড়াও এখানে সিপিএম কংগ্রেস দল একত্রিত হয়ে তারা বিজেপিকে ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেটাও আপনারা জানেন কিনা আমি জানি না। রায়গঞ্জ শহরে মাত্র 4,000 সামান্য কিছু বেশি ভোট পেয়েছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের ক্যান্ডিডেট, সেটাও আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। আর আপনারা এটা জানেন কিনা জানি না যে নরেন্দ্র দামোদর দাস মোদী এই 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন যে শঙ্করাচার্যরা মানা করবার পরেও তিনি এখানে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত করেছেন। তার যে হাওয়া, হিন্দু ধর্মের যে হাওয়া, সেই জাতিভিত্তিক যে হাওয়া, সেই হাওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই করা কঠিন ছিল। আপনারা এটাও জানবেন যে শুধুমাত্র রায়গঞ্জ শহরে নয়, উত্তরবঙ্গের প্রায় প্রতিটি শহরে বিজেপি বাড়তি ভোট পেয়েছে, এটা আপনার জেনে রাখা ভালো। এই জেলায় 4টি পৌরসভা এলাকা আছে, 4টি পৌরসভা এলাকাতেই বিজেপি এগিয়েছিল। শুধুমাত্র আপনি রায়গঞ্জ পৌরসভাকে কেন দায়ী করছেন? এটা রায়গঞ্জের মানুষকে দায়ী করবেন না, রায়গঞ্জ শহরের মানুষকে দায়ী করবেন না। এটার জন্য একটা হাওয়া দায়ী।
এটার জন্য একটা হিন্দুত্ববাদের হাওয়া দেয়, বিভেদের হাওয়া দেয়। এই বিভেদের হাওয়া তৈরি করেছে বিজেপি দল। এই বিজেপি দল যে বিভেদের হাওয়া তৈরি করেছিল তারই জন্য এই অবস্থা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সন্দীপবাবু, আপনি সবটা বলছেন, সবটা মানছি, মানুষ হয়তো বুঝবে, কিন্তু প্রশ্ন হচ্ছে 26শে মে যখন ভোট, এখানে দ্বিতীয় দফার ভোট হলো রায়গঞ্জে, তখন যা প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের মধ্যে কি বিস্তর কিছু পার্থক্য হয়ে গিয়েছে? এখনও যদি সেই মার্ক্সবাদীরা এবং কংগ্রেসরা বিজেপিকে গিয়ে ভোটটা দেয়, তাহলে তো পরিসংখ্যানটা আবারও পরিবর্তন হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কী থাকবে? 26শে মে নয়, 26শে এপ্রিল। তো 26শে এপ্রিল পার হয়ে গেছে, মে পার হয়ে গেছে, তারপরে আমরা ভোট দিচ্ছি। জুন মাসের 10 তারিখে আমরা ভোট দেব। তখন আমাদের স্বাবলম্বী হতে হবে, স্বাবলম্বী হতে হবে, স্বাবলম্বী হয়ে ভোট দিতে হবে। যে সিপিএম এই কায়দায় চলতে পারে, বিজেপি এই কায়দায় চলতে পারে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই কায়দায় চলতে পারে, সেইগুলোকে আমাদের মানুষের দুয়ারে বোঝাতে হবে যে এইরকম বিভ্রান্তিমূলক অপপ্রচার থাকা সত্ত্বেও কিন্তু আমাদের তৃণমূল প্রার্থীকে পৌঁছাতে হবে অ্যাসেম্বলিতে, আমাদের কথাকে, আওয়াজকে পৌঁছে দেবার জন্য। কারণ এটা রাজ্যের ভোট, আর এই ভোটটা যে ভোট চলে গেছে 26শে এপ্রিল, সেটা ছিল কেন্দ্রের ভোট। এটা বুঝতে হবে আপনাকে। এই ভোটের মধ্যে দিয়ে কোনো একটা সরকারের পরিবর্তন ঘটে যাবে না, কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে পারবো এই উপনির্বাচনের মধ্যে দিয়ে। সেই জন্য এই ভোটটা একটু ডিফারেন্স আছে লোকসভা ভোটের থেকে, সেটা বোঝাতে হবে আমাদের। বোঝাতে হবে, আপনি অনেকবার এই শব্দটা ব্যবহার করছেন, বোঝাতে হবে, জানাতে হবে। প্রসঙ্গ হচ্ছে আসন্ন বিধানসভা উপনির্বাচনে তৃণমূলে কি যে গোষ্ঠী কন্দলের কথা বারবার বলা হয় রায়গঞ্জের ক্ষেত্রে, সেই গোষ্ঠী কন্দল দেখা যাবে নাকি আপনারা সংঘবদ্ধভাবে লড়াই করবেন, কোনটা? আমাদের রায়গঞ্জে কোনো গোষ্ঠী কোন্দল নেই, এটা আমি আপনাকে দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি। এটা যেটা আছে সেটা সংবাদপত্র তৈরি করা, মিডিয়া, ওই বিজেপি মিডিয়ার এটা তৈরি করা, সৃষ্টি করা। এখানে কোনো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস দলকে প্রতিষ্ঠিত করব। আচ্ছা, কোন কোন ইস্যু নিয়ে এবার জনগণের কাছে আপনারা ভোট চাইতে যাবেন? যে ইস্যু বিধানসভায়, লোকসভাতে ছিল তার সঙ্গে খালি যুক্ত হবে, যেটা বিধানসভা নির্বাচন, এটা ম্যাডাম চিফ মিনিস্টারের নির্বাচন। এই নির্বাচন একটি উপনির্বাচন, এটি একটি পড়ে পাওয়া নির্বাচন। এই নির্বাচন আমরা কেন পেলাম সেটা বোঝাতে হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে পুনরায় আমরা কৃষ্ণ কল্যাণীকে আমরা জয়ী করে ম্যাডাম চিফ মিনিস্টারের হাতকে শক্তিশালী করব। এই বাংলায় উন্নয়নকে আমরা ছিনিয়ে আনবো রায়গঞ্জের জন্য। রায়গঞ্জের 8 নম্বর বাহির অঞ্চল, 9 নম্বর গৌরী, 10 নম্বর মারাইপুরা, 13 নম্বর কমলাবাড়ি 1, 14 নম্বর কমলাবাড়ি 2 এবং রায়গঞ্জের 1 থেকে 27টি ওয়ার্ডের উন্নয়ন আমাদের বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হচ্ছে মূল কথা, মূল লক্ষ্য আমাদের। একেবারে সন্দীপবাবু, আরও একটা বিষয় যেটা রাজনৈতিক মহলে একেবারে তরজায় ছিল, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কৃষ্ণকল্যাণী হারার পেছনে নাকি মূল কারণ আরও একটি ছিল যে আপনাদের মধ্যে অনেকেই কেউ কেউ বলছিলেন কৃষ্ণকল্যাণী নাকি খুব দাম্ভিক, অহংকারী। তাহলে সেই ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রে কি এই বিশেষণটা চেঞ্জ হয়ে যাবে? সেটা আমরা পুনরাবৃত্তি করতে চাইছি না, সেটা আপনারাই বুঝতে পারবেন আমাদের আচার আচরণের মধ্যে দিয়ে, আমাদের দল কিভাবে পরিচালিত হচ্ছে তার মধ্যে দিয়ে বুঝতে পারবেন। আপনারা এই ধরনের কথাবার্তা বলে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি না করেন। রাজনৈতিক মহল করছে সন্দীপবাবু, রাজনৈতিক মহল, আমরা করছি না, রাজনৈতিক মহলে এটা গুঞ্জন শোনা যাচ্ছে। সেই কথাই বলেছি, সেই প্রশ্নই করেছি আপনাকে। রাজনীতির লোকেরা তো আমাদের দলের বিরুদ্ধে নানা রকম কুৎসা করবে, কুৎসাকে হাতিয়ার করেই বিজেপি এবং সিপিএম এবং কংগ্রেস লড়াই করছে আমাদের বিরুদ্ধে। কাজেই বিজেপির কথা বলে আমাদেরকে কোনো লাভ হবে না। আমরা আমাদের দলের নীতি এবং আদর্শকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব কৃষ্ণ কল্যাণীকে জয়ী করবার লক্ষ্য নিয়ে। বেশ, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? আমি 100% আশাবাদী।
অনেক ধন্যবাদ সন্দীপবাবু ট্রাইব টিভি বাংলায় জয়েন করার জন্য। এই মুহূর্তে আপনারা শুনছিলেন সন্দীপবাবুর কথা। সন্দীপ বিশ্বাস জেলার তৃণমূলের মুখপাত্র, তিনি একেবারে যে প্রশ্নগুলো তুললেন, যে কথাগুলো তিনি বললেন এতক্ষণ ধরে, আপনাদের কাছে অনেকটাই হয়তো পরিষ্কার হবে। বিধানসভা উপনির্বাচন রয়েছে 10ই জুলাই, নজর থাকবে আমাদের 13ই জুলাই তার ফলাফল ঘোষণা, সেদিকে নজর থাকবে। আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।